সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে বর্তমান অন্তর্বর্তী সরকার চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতা তথা উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই 100টিরও বেশি পণ্যের উপরে ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপ করেছে। কিছু পণ্যের কর অব্যাহতি তুলে নিয়েছে। এর মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পোশাক, ওষুধ ও মোবাইল ইন্টারনেট সেবা। এই সিদ্ধান্তটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে, বিশেষ করে দরিদ্র মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব ফেলবে, চাপ বাড়াবে। সরকারের বক্তব্য থেকে বোঝা যায় তারা চলতি অর্থ বছরের বাজেট ঘাটতির প্রথম ধাপের 42,000 কোটি টাকা এবং পরবর্তী সম্ভাব্য ঘাটতি মেটাতে এবং ট্যাক্স জিডিপি রেশিও শর্ত পূরণ করে IMF-এর জন্য এই ভ্যাট বাড়িয়েছে। কারণ বর্তমান রাজস্ব দিয়ে সরকার বাজেটের খরচ মেটাতে পারছে না। একইভাবে কিছুদিন পূর্বে সরকার 22,500 কোটি টাকা ছাপিয়েছে কিছু লুণ্ঠিত ব্যাংকের তারল্য সংকট মোকাবেলায়। আমরা বুঝতে পারি যে আওয়ামী ফ্যাসিবাদের পরবর্তী সময়ে অন্যান্য খাতের মতো আর্থিক খাতে বিশৃঙ্খলা ভঙ্গুর অবস্থা পরবর্তী চ্যালেঞ্জগুলো সৃষ্টি করেছে। তথাপি বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। পতিত আওয়ামী লীগ সরকার গত 15 বছর দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে কার্যত ধ্বংস করে ফেলেছে। ডিসেম্বর 2024 অনুযায়ী বিদেশি মুদ্রার রিজার্ভ $21 বিলিয়ন নেমে গিয়েছে। দেশের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 11%। অনেক ক্ষেত্রে এটি 25%-এর বেশি বেড়েছে। অথচ দক্ষিণ এশিয়া বিশেষত শ্রীলঙ্কার মতো দেশে মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমেছে। দেশের মোট ঋণের পরিমাণ 20 লাখ কোটি টাকা অতিক্রম করেছে। ব্যাংকিং খাতে তারল্য সংকটের কারণে জনগণ তাদের কষ্টার্জিত আমানত ফেরত পাচ্ছে না। দেশের অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। এমন বাস্তবতায় দেশের অর্থনীতিকে স্বাভাবিক ও গতিশীল অবস্থায় ফিরিয়ে নেওয়া অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ। দেশের শাসন ব্যবস্থায় যেই থাকুক না কেন তাকেই সেই চ্যালেঞ্জ নিতে হবে এবং যোগ্যতা ও সাহসের সঙ্গে তা মোকাবেলা করতে হবে। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয়, বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলোকে কার্যকরভাবে মোকাবেলা না করে একটি অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ভ্যাট শুল্ক বৃদ্ধি করলো, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। আওয়ামী সরকার লুণ্ঠিত কিছু ব্যাংকে তারল্য সংকট কমাতে নতুন করে 22,500 কোটি টাকা ছাপিয়ে বাজারে ছেড়েছে। যদিও এই সরকার তার মেয়াদের শুরুতে বলেছিল দেশের অর্থনৈতিক কোনো অবস্থাতেই টাকা ছাপানো হবে না, কিন্তু আওয়ামী লীগ সরকারের ন্যায় টাকা ছাপানোর মতো অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর পদক্ষেপটি গ্রহণ করলো, যা দেশের উচ্চ মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিয়েছে। সরকারি রেকর্ড অনুযায়ী ডিসেম্বর 2024 দেশের জাতীয় মূল্যস্ফীতি ছিল 10.89, খাদ্য মূল্যস্ফীতি 12.63%, তুলনায় শহরে 13.55% খাদ্য মূল্যস্ফীতির আরও প্রকট আকার ধারণ করেছে। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ও আনুষঙ্গিক জিনিসপত্রের দাম এমনিতেই নাগালের বাইরে চলে যাওয়ায় প্রান্তিক জনগণের পাশাপাশি খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও স্বল্প আয়ের মানুষদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বর্তমান অর্থনীতির বিবেচনায় অন্তর্বর্তী সরকারের এই নতুন করারোপের সিদ্ধান্তের ফলে 1 নম্বর, বর্তমানে প্রায় 13% ক্রমবর্ধমান মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাবে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে পরিবারের সঞ্চয় কমবে এবং ব্যাংক থেকে টাকা তোলার হার বেড়ে যাবে। এমনিতেই গত 3 বছর ধরে মানুষের প্রকৃত আয় কমেছে। BBS-এর হিসেব অনুযায়ী গত ডিসেম্বর মানুষের আয় বেড়েছে 8%, কিন্তু জিনিসপত্রের দাম অর্থাৎ মূল্যস্ফীতি বেড়েছে প্রায় 11%। বাংলাদেশ ব্যাংকের গভর্নর 14 আগস্ট আশ্বাস দিয়েছিলেন 5-6 মাসের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় হবে, কিন্তু বাস্তবে তা বরং বেড়েছে। অথচ প্রতিবেশী দেশগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়ে তার সুফল পেয়েছে। বাংলাদেশ যথাসময়ে যথাযথ পদক্ষেপ নিতে পারেনি। উল্লেখ্য যে 2001-7 সনে বিএনপি আমলে দারিদ্র্য লাঘবের হার ছিল বার্ষিক 1%। দারিদ্র্য লাঘবের যে হার গত 1.5 দশক ধরে ফ্যাসিস্ট হাসিনার সময় ক্রমাগতভাবে হ্রাস পেতে থাকে। তাছাড়া পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলের 1.12% তুলনায় বিএনপি সরকারের শাসনামলে 1.76% দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী জনসংখ্যার বার্ষিক গড় হ্রাসের পরিমাণ বেশি ছিল।
বর্তমানে খাদ্যদ্রব্য সহ অন্যান্য জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ার কারণে একজনের আয় দিয়ে সংসার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই সরকারের ভ্যাট ও শুল্ক বৃদ্ধির প্রভাব শিক্ষাক্ষেত্র সহ সকল ক্ষেত্রে পড়তে বাধ্য এবং সার্বিকভাবে হতদরিদ্রের উপরই পড়বে বেশি। আমরা পূর্বেও বলেছি যে এই অন্তর্বর্তী সরকারকে আমরা সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করে যাব। তাই সরকারকে অনুরোধ করছি, আপনার নীতিমালা প্রণয়নে জনগণের কথা সর্বপ্রথম বিবেচনায় নিন। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় রাজস্ব সংগ্রহের জন্য অন্যান্য উপায় বিবেচনা করার এবং সেই অনুযায়ী কাজ করার সুযোগ রয়েছে। আপনারা পরোক্ষ কর না বাড়িয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগ দিন, কারণ পরোক্ষ কর সকল শ্রেণীর মানুষকে প্রায় সমানভাবে প্রভাবিত করে এবং নিম্নবিত্ত মানুষের উপরে বোঝাটা বাড়ায়। প্রত্যক্ষ কর না বাড়িয়েও সরকারি খরচ কমিয়ে এবং চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায়। বর্তমান পরিস্থিতিতে সরকারের সর্বপ্রথম নজর দেওয়া উচিত খরচ কমানোর দিকে। আমরা মনে করি সরকার তার উন্নয়ন বাজেট পুনর্বিবেচনা করে অপ্রয়োজনীয় ও আর্থিকভাবে অযৌক্তিক প্রকল্পগুলো বাদ দিলে প্রায় 20% খরচ কমানো সম্ভব এবং এতে প্রায় 60,000 কোটি টাকা সাশ্রয় করতে সহায়ক হবে। দুর্নীতিবাজ ব্যক্তিদের সম্পদ যা জব্দ করা হয়েছে বা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, আইনানুগ পন্থায় সেই অর্থ ব্যবহার করা সরকারের জন্য একটি কার্যকর পদক্ষেপ হতে পারে। তাছাড়া যে সকল সরকার সেক্টরে অব্যবহৃত প্রয়োজনে অতিরিক্ত অর্থ রয়েছে তা চিহ্নিত করে ওই সকল অলস অর্থের যথাযথ আইনানুগ ব্যবহার নিশ্চিত করা যেতে পারে। যদিও বর্তমান অর্থনৈতিক অবস্থায় আওয়ামী সরকারের 2,50,000 কোটি টাকার বেশি বাজেট ঘাটতি মোকাবেলা একটা বড় চ্যালেঞ্জ, সরকার একদিকে খরচ কমিয়ে অন্যদিকে আয় বাড়িয়ে বর্তমান বাজেট ঘাটতি কিছুটা হলেও সমাধান করতে পারে এবং অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারে। প্রসঙ্গত বাজেট প্রস্তুতির সময়ই আমরা বলেছিলাম এটি একটি অবাস্তব বাজেট যা দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।